দিন মনে হয় কারো কারো অ্যাডভাইজিং এর একটা স্টার্ট করছে শুনলাম শনিবার দিন, তাই না, 22 তারিখে। তো আমরা কুইজটা একটু লেটে শুরু করবো, 12:45 মনে হয় আপনাদের স্লটটা পড়ছে। তো আমরা যদি 1:05 বা 10 থেকে শুরু করি তাহলে আসলে হবে। তার আগে আসলে আপনার কোনো ক্লাসও হবে না, ওই দিন শুধুমাত্র কুইজই হবে, শুধু কুইজ হবে। তো 1:05 বা 10-এর ওই দিকটাতে আমরা কুইজটা শুরু করবো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ডেটা স্টোরেজ ডিজাইন। এই চ্যাপ্টারটা থিওরি এবং ম্যাথের জন্য ফাইনাল এক্সামে আছে। তো ফাইনাল এক্সামের অলরেডি দুটো আপনারা ডায়াগ্রাম করেছেন, বাট এখন পর্যন্ত কোনো থিওরি চ্যাপ্টার সম্ভবত আমরা পড়ি নাই, অলসো ম্যাথস এখনো আমরা দেখি নাই এই চ্যাপ্টারে। তো এটাই হলো ফাইনাল এক্সামের থিওরি এবং ম্যাথসের চ্যাপ্টারটা, ডেটা স্টোরেজ ডিজাইন। তো চলেন এর ভিতরে যাওয়ার চেষ্টা করি। থিওরি তার মানে কিছু জিনিস মনে রাখাই লাগবে আলটিমেটলি। হয়তো পরীক্ষার আগে আপনাকে একটু কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, সিনারিওর উপর বেস করে অ্যান্সার করতে পারা লাগবে। তো চলেন এর ভিতরে কি আছে একটু দেখি। ডেটা স্টোরেজ ডিজাইন 370 এর কনসেপ্ট কিছুটা এখানে কাজে আসবে অবশ্যই। 370 রিলেশনাল ডেটাবেসের যে কনসেপ্টটা সেখানে এখানেও কিছুটা আছে, তবে আমরা আলোচনা করব আসলে ডেটাবেসের এফিশিয়েন্সি নিয়ে, কিভাবে এফিশিয়েন্ট করা যায়, স্টোরেজকে কিভাবে বেটার করা যায়, স্পিড কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো চলেন প্রথমেই চলে যাই ডেটা স্টোরেজ কি কি টাইপের আছে। মনে রাখতে হবে এই চ্যাপ্টারে কোনো ডিজাইন বা ডায়াগ্রাম নাই, এই চ্যাপ্টারটাতে। এটাতে শুধুমাত্র কনসেপচুয়াল এবং ম্যাথ। ডেটা স্টোরেজ ফরম্যাট দুই টাইপের হয়, ফাইলসে রাখা যায় ডেটাকে আর ডেটাবেসের ভিতরে রাখা যায়। তো আমরা শিখবো হচ্ছে কিভাবে ডেটা স্টোরেজকে আসলে অপটিমাইজ করা যায়। ডেটা স্টোরেজের ফাংশনটা আসলে কি, এখানে আমরা কি রাখি, আমরা আসলে চেষ্টা করি একটা পার্টিকুলার ফরম্যাট তৈরি করতে। ডেটার অনেক টাইপের ফরম্যাট থাকে, কোন কোন ডেটা হয় অবজেক্ট ওরিয়েন্টেড, কোন ডকুমেন্ট ওরিয়েন্টেড হয়, কোন ডেটাতে ভিডিও অডিও বিষয় থাকে। তো এক এক ধরনের ডেটার জন্য এক এক ধরনের স্টোরেজ ফরম্যাট আসলে ব্যবহার করতে হয়। তো আজকে আমরা সেটাই দেখবো যে কোন ধরনের ডেটা ফরম্যাট বা কোন ধরনের ডেটা টাইপের জন্য কোন টাইপের ডেটা স্টোরেজ বেশি কাজ করে, ভালো কাজ করে, স্যুট করে, ফিট করে, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো এখানে ডিএফডি এর কথা আসবে। অলসো আমরা এটাও দেখবো, আমরা 370 তে যে ইআর ডায়াগ্রাম করেছি তার সাথে ডিএফডি ডেটা ফ্লো ডায়াগ্রাম কিভাবে রিলেট করে সেটা আসলে আমাদের এখানে দেখতে হবে। মনে রাখতে হবে ডেটা ফ্লো ডায়াগ্রাম যেটা আপনারা লাস্ট চ্যাপ্টারে পড়েছেন সেটা ছিল হচ্ছে লজিক্যাল ডেটা ফ্লো ডায়াগ্রাম। আর ইআর ডায়াগ্রাম যেটা, এটা কিন্তু একটা ফিজিক্যাল মডেল, কারণ এখানে ইমপ্লিমেন্টেশনের কথা থাকে। তো লজিক্যাল মডেল থেকে আমরা আসলে ফিজিক্যাল মডেলের দিকে যাই এভাবেই, অর্থাৎ আগে ডিএফটি আঁকা হয় তার সেখান থেকে ইআর ডায়াগ্রাম আঁকা হয়। আপনারা উল্টা করেছেন, আগে ইআর ডায়াগ্রাম শিখেছেন, বাট সিকোয়েন্সটা বিপরীত, আগে ডিএফটি আঁকতে হয় দেন ইআরডি। তো দুই টাইপের ফরম্যাট আছে ডেটা স্টোরেজের, একটাকে ফাইলস বলতেছে, একটা ডেটাবেস বলতেছে। ফাইলস মানে হচ্ছে ইলেকট্রনিক লিস্ট অফ ডেটা, মানে হচ্ছে সিএসভি ফাইল, কোন একটা ফাইল বা টেক্সট ফাইল যেখানে আমরা ডেটা রাখবো। সকল ডেটা একটা ফাইলের ভিতর থাকবে অথবা মাল্টিপল ফাইলে ভাগ করে রাখবো। আর ডেটাবেস হচ্ছে কালেকশন অফ গ্রুপিংস, এখানে টেবিলের মাধ্যমে আমরা ডেটা রাখি, যেখানে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কোনো না কোনো ভাবে রিলেট করে, সম্পর্ক থাকে। ফাইলের ভিতর কিন্তু এরকম সম্পর্ক থাকে না, ফাইলে শুধু ডাম্প করে রাখা হয় কিছু ডেটাকে এক জায়গায়, একটা ফাইলে অনেকগুলো রো বা কলামে হিসেবে রেখে রেখে দেওয়া হয়। অ্যাকচুয়ালি রো কলামের কনসেপ্টটাও ওরকম নাই ফাইলে। ফাইলে আমরা যেটা করি কমা সেপারেটেড ভাবে ডেটা রাখি বা নিউ লাইন সেপারেটেড উপায়ে ডেটাগুলোকে আলাদা করার চেষ্টা করি, মানে ওখানে কিন্তু রো কলামের কনসেপ্টটাও নাই ফাইলে। তো ডেটা ফাইল, একটা ফাইল বলতে আমরা বুঝতে পারতেছি একটা ইলেকট্রনিক লিস্ট অফ ইনফরমেশন, যেটা বললাম কিনা একটা টেক্সট ফাইল হতে পারে, সিকোয়েন্সিয়ালি থাকে ফাইলে ডেটা, পয়েন্টারের মাধ্যমে একটা ডেটা আরেকটা ডেটাকে রিলেট করে, অর্থাৎ কার পরে কোন ডেটা রাখা হয়েছে এটা আসলে পয়েন্টারের মাধ্যমে চিন্তা করা হয়। নেক্সট বা নেক্সট প্রিভিয়াস ডাবল লিঙ্ক লিস্টের মাধ্যমে আসলে এটা ইমপ্লিমেন্ট করা হয়। তো এখানে, হ্যাঁ, এখানে সিঙ্গেল লিস্টও হতে পারে, ডাব্লিউ হতে পারে, এক একটা আপনি জানেন যে বিভিন্ন কাজে এই লিঙ্ক লিস্টগুলো ইউজ হয় 220
কনসেপ্ট পড়ে আসছেন। তো ফাইলে আসলে একটা ডেটা আরেকটা ডেটাকে চেনে পয়েন্টারের মাধ্যমে, দ্যাট মিন্স লিংক লিস্ট ওখানে ইমপ্লিমেন্ট করা আছে। ডেটাবেজে কিন্তু এরকম কোনো পয়েন্টারের কনসেপ্টটা নাই, আপনারা জানেন। তবে ডেটাবেজেও পয়েন্টার ইমপ্লিমেন্ট করা যায়। কেউ কি বলতে পারেন ডেটাবেজে যখন আমরা পয়েন্টার ইমপ্লিমেন্ট করি সেই শব্দটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এনিওয়ান? হ্যাঁ, পয়েন্টার ইমপ্লিমেন্ট করলে ওটা কি হয়? পয়েন্টার যদি আমরা ইন্ট্রোডিউস করি, কেন ইন্ট্রোডিউস করি? এনিওয়ান? ইনডেক্সিং এর জন্য আসলে পয়েন্টার ইউজ করা হয়। আপনাকে ইনডেক্সিং করেছিলেন কিছুটা কনসেপ্ট হয়তো বা বলে থাকতে পারে। যখন অনেক টাইপের ফাইল আছে, কি কি টাইপের ফাইল? এখন এটার সমস্যাটা হচ্ছে মনে রাখা লাগবে। মানে 5টা টাইপের ফাইল আছে, আমরা একটা সিনারিও দিয়ে দিব, বিভিন্ন টাইপের ডেটা আলোচনা করব, বলা লাগবে যে কোন ডেটাকে আপনি কোন ফাইলে, যদি ফাইল বেসড ডেটা স্টোর ইউজ করেন তাহলে কোন ডেটাকে কোন ফাইলে রাখবেন, এটা অ্যানসার করতে হবে। তো এখানে 5 ধরনের ফাইল আছে, বুঝতে পারছেন? 5 ধরনের ফাইল হয়। একটাকে বলে মাস্টার ফাইল, একটাকে বলা হয় যে লুকআপ ফাইল, কনস্ট্যান্ট ভ্যালু যেখানে স্টোর করা হয়, একটা ট্রানজ্যাকশন ফাইল, অডিট ফাইল, হিস্টরি ফাইল। খুব ক্লোজ, এগুলো একটা আরেকটার সঙ্গে খুব বেশি কাছাকাছি। একটু দেখি আমরা। মাস্টার ফাইল মানে হচ্ছে কোর ইনফরমেশন, অ্যাপ্লিকেশনের কোর ইনফরমেশন গুলো বা অ্যাপ্লিকেশন ডেটা হোল্ড করে। যেমন স্টুডেন্ট মাস্টার ফাইল, যেখানে স্টুডেন্ট আইডি থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ডেট অফ বার্থ এবং কোর্স ডেটা থাকবে। কমা সেপারেটেড থাকতে পারে বা স্পেস সেপারেটেড হতে পারে, আমরা জানি না কিভাবে রাখা হয়েছে। এনি ফরম্যাটে এটা রাখা সম্ভব, যেখানে যে ফাইলে স্টুডেন্টের ডেটা থাকবে। ভালো কথা। লুকআপ ফাইল হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুগুলো যেখানে রাখা হয়। এই দেখেন স্ট্যাটিক ভ্যালুস, যেমন ডিপার্টমেন্ট লুকআপ ফাইল। আমরা যদি ডিপার্টমেন্টের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা কোড ব্যবহার করি, তাহলে আমরা বলবো যে ওকে 01 হচ্ছে আইটি, 02 হচ্ছে বিজনেস, 03 হচ্ছে অ্যাকাউন্টিং। এগুলো তো কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। এই কারণে এগুলোকে বলতেছি আমরা লুকআপ ফাইল, যেখানে আমরা খুঁজবো কনস্ট্যান্ট ভ্যালু, খুঁজবো বা পায়ের ভ্যালু যেখান থেকে খুঁজবো, এগুলোকে বলা হয় লুকআপ। বা আইপি অ্যাড্রেস বা কনফিগারেশন, ব্যাকএন্ডের সার্ভার লিংক, এগুলো আমরা হচ্ছে লুকআপ ফাইলে রাখতে পারি। ট্রানজ্যাকশন ফাইল, এই ফাইলে আমরা রাখবো হচ্ছে অ্যাপ্লিকেশনের এমন সব ডেটা যেটা বারবার চেঞ্জ হয়, ঘন ঘন চেঞ্জ হয়। কোনো এমন একটা ঘটনা, আসলে খুব ভালো করে বললে এমন একটা ঘটনা বা ইভেন্টকে যদি, একটা ঘটনা বা ইভেন্টকে যদি আপনি একটা ডেটা স্টোরে ফাইল হিসেবে রাখতে চান, এটা রাখতে হবে ট্রানজ্যাকশন ফাইলে। একটা ঘটনাকে বললাম, কি বললাম? ঘটনা মানে কি? আপনি একটা টাকা ডিপোজিট করলেন, এটা একটা ঘটনা। এই ঘটনার সঙ্গে রিলেটেড কি কি ইনফরমেশন থাকতে পারে? কখন ডিপোজিট করলাম, কোথায় থেকে করলাম, কোন ব্যাংক থেকে, কোন অ্যাকাউন্ট থেকে করলাম, কে করলাম, হ্যাঁ। এই সকল ইনফরমেশন যখন আমি স্টোর করব, এটাকে বলা হচ্ছে, যেখানে স্টোর করব সেটার নাম হচ্ছে ট্রানজ্যাকশন ফাইল। বারবার চেঞ্জ হয়। যেমন সেলস ট্রানজ্যাকশন ফাইল, কখন সেল হলো, সেলের আইডিটা কি, কোন কাস্টমার এখানে এটা করলো, প্রোডাক্ট আইডি কোনটা, কোন প্রোডাক্টটা কিনলো, কোয়ান্টিটি কত হয়েছে, ডেট কবে, প্রাইস কত নিছে। তো এটাকে কিন্তু আমরা মাস্টার ফাইলে রাখবো না। মাস্টার বলেন তো, এই যে সেল আইডি, কাস্টমার আইডি, এগুলো রাখা হয়েছে ট্রানজ্যাকশন ফাইলে। এই ডেটা, এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য মাস্টার ফাইলে আপনি কোন ডেটা রাখবেন? কাস্টমার ইনফরমেশন বলবেন। কাস্টমার ইনফরমেশন যেখানে কাস্টমার আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, কন্টাক্ট নাম্বার সব থাকবে। ওটা কিন্তু ঘটনা না, ওটা একটা পার্সোনাল ইনফরমেশন। ঘটনা হচ্ছে ওই কাস্টমারটা একটা জিনিস কিনছে, সেটা রাখবো কোথায়? ট্রানজ্যাকশন ফাইলে। আলাদা করতে পারছি কি ট্রানজ্যাকশনের সাথে মাস্টার ফাইলের? ওকে। দেন অডিট হচ্ছে দুটো ঘটনার রিলেট করতে পারা, আগে কি ছিল, বর্তমানে কি হয়েছে, পার্থক্য কেমন হলো, সেটাকে যদি কোনো ফাইলে আপনি দেখাতে চান, সেটা সেই ফাইলটাকে আপনি বলবেন হচ্ছে অডিট ফাইল। দুটো ঘটনার পার্থক্য দেখানোর চেষ্টা করতেছেন। যেমন বিফোর আফটার, যেমন এমপ্লয়ি স্যালারি অডিট ফাইল। এমপ্লয়ি আইডি রাখবো, পুরাতন স্যালারি কি ছিল, নতুন স্যালারি কি ছিল, কবে চেঞ্জ করা হয়েছে এবং এই চেঞ্জটা কে করছে। এই যে চেঞ্জ করলাম, কোন একটা ডেটার চেঞ্জেস, সেটাকে আমরা রাখবো হচ্ছে অডিট ফাইলের মাধ্যমে। বুঝতে পারছেন? অডিট ফাইল আগের ডেটা এবং নতুন ডেটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারা। আরেকটা আছে হিস্ট্রি ফাইল, যেটা অনেক পুরনো ডেটা থাকে, যেমন পাস্ট ট্রানজ্যাকশনের ডেটা রাখে, বা পুরাতন কোনো ট্রানজ্যাকশন ছিল সেটা ডেটা রাখতে পারে, অথবা পুরাতন কোনো মাস্টার ফাইলের কোনো ডেটা ছিল যেটা এখন লাগে না, যেমন প্রিভিয়াস সেমিস্টারের কোর্সেস, গ্রেডস, ক্রেডিটস, অর্থাৎ এটা হতে পারে যারা অলরেডি পাস করে গেছে স্টুডেন্ট গুলো, তাদের ডেটা রাখতেছেন, বর্তমান লাগবে না, সেইগুলোকে আমরা হিস্ট্রি ফাইল হিসেবে
সেভ করতে পারি, হিস্ট্রি ফাইলে তাদেরকে স্টোর করব। তাহলে কি 5টা আলাদা করা গেছে। যদি এক্সাম্পল দেখি, তো ব্যাংক সিস্টেমের জন্য বলেন তো এখানে ব্যাংক সিস্টেমের জন্য মাস্টার ফাইল কোনটা হয়েছে, দেখা যাচ্ছে কাস্টমার ডিটেইলস আপনারাই বলেন যে অ্যাকাউন্ট নাম্বার, নেম, অ্যাড্রেস, ব্যালেন্স, এটা হচ্ছে মাস্টার ফাইলে থাকবে। লুকআপ ফাইলে থাকবে হচ্ছে কোন টাইপের অ্যাকাউন্ট রাখছেন, সেভিংস, কারেন্ট, কি টাইপের স্টুডেন্টের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট টাইপ কিনা। ট্রানজ্যাকশন ফাইল কোনটা হবে, ডিপোজিট, উইথড্রল, কবে হলো, কোনটা হলো, কখন ট্রান্সফারটা হলো, ট্রানজ্যাকশন ফাইল হবে এটা। ইভেন্ট অডিট হচ্ছে ট্রানজ্যাকশনের আগে অবস্থা, বর্তমান অবস্থা, সেটা যদি কোথাও স্টোর করতে চান সেটা অডিট ফাইল, দুটো ঘটনার ডিফারেন্সিয়েট করতে চাচ্ছেন। আর হিস্ট্রি হচ্ছে ওই যে প্রিভিয়াস, অনেক পুরনো ডেটা যদি কোথাও রাখতে চান, প্রিভিয়াস ট্রানজ্যাকশনের ডেটা যেটা বর্তমানে কাজে আসে না বেশি। অনেক ঠান্ডা না? হ্যাঁ, তো যাবেই। স্যার লুকআপ ফাইলটা কি আরেকবার বলবেন, লুকআপ ফাইলটা কি ছিল? লুকআপ হচ্ছে স্ট্যাটিক ভ্যালু রাখা হয়, যেখানে পায়ের ভ্যালু স্ট্যাটিক, কনস্ট্যান্ট, যেটা চেঞ্জ হয় না। স্যার সেভিংস, কারেন্ট এগুলো কি চেঞ্জ হতে পারে হ্যাঁ, না? সেটিংস এর ডেটা কি বললেন, স্যার ওই সেটিংস। যে সেভিংস, কারেন্ট, হ্যাঁ হ্যাঁ, সেটিংস। স্যার ওই যে লুকআপ ফাইল এক্সাম্পলে দেওয়া আছে সেভিংস, ও কারেন্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এরকম যে সেভিংস মানে হচ্ছে 1, কারেন্ট হচ্ছে 2, স্টুডেন্ট হলো 3, এরকম যদি আপনি কিছু ভ্যালু অ্যাসাইন করে দেন প্রত্যেকটার জন্য, বা কোড অ্যাসাইন করেন। যে সেভিংস অ্যাকাউন্ট যদি হয় তার জন্য অ্যাকাউন্টের টাইপ কোড হবে হচ্ছে 01, লাস্টে 01 থাকবে। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে তার অ্যাকাউন্ট নাম্বারের শেষে থাকবে 02। এই যে একটা ইনফরমেশন না, এটা চেঞ্জ হবে না, এটা হচ্ছে লুকআপ ফাইল। একদম পেছনে যে বসে আছেন, একটু দেখবে তো গেট এই পাশে কেউ আছে কিনা আমাদের। এই গেট যে বের হয়ে একটু দেখবেন যে এসির টেম্পারেচারটা একটু বাড়াতে হবে, যদি একটু পান দেখেন তো। নিচে কেউ নাই তো, আস্তে আস্তে যান, সমস্যা নেই। দেখেন এবার, এটা একটা ফাইল বেস ডেটা স্টোরের এক্সাম্পল, যেখানে অ্যাপয়েন্টমেন্টের রেকর্ড রাখা হয়েছে। দেখবেন যে সকল ডেটা এভাবে কিন্তু আসলে আপনি ভিজুয়ালাইজেশনটা এভাবে করা হলেও ডেটা কিন্তু এভাবে থাকে না। পেয়েছেন, থ্যাংক ইউ। তো ডেটা কিন্তু থাকে আসলে কমা সেপারেটেড বা নিউ লাইন সেপারেটেড, বা যে কোনো ধরনের সেপারেশন ইউজ করে এখানে আসলে ডেটাকে স্টোর করা যেতে পারে। তো এখানে কলাম বা রোতে দেখানো হলেও আসলে রো কলাম থাকে না, জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য এখানে দেখানো হয়েছে। তো কি কি দেখানো হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট, টাইম, ডিউরেশন, রিজন, পেশেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ডক্টর আইডি, ডক্টর লাস্ট নেম। তারপরে দেখবেন এখানে সকল ডেটা এক জায়গায় থাকার কারণে এখানে অনেক বেশি রিপিটেশন হয়েছে, ডেটার অনেক বেশি রিপিটেশন বা স্টোরেজ অনেক বেশি ইউজ করা হয়েছে। খেয়াল করে দেখবেন একই শব্দ বারবার খুঁজে পাবেন। খেয়াল করেন, আপনি পেশেন্টের আইডি রাখছেন, রাইট? তো পেশেন্টের আইডি রাখলে তার ফার্স্ট নেম লাস্ট নেম কেন রাখলেন? না রাখলেও হতো না। অলসো ডক্টরের আইডি রাখছেন, ডক্টরের লাস্ট নেম কেন রাখলেন? দরকার আছে, কিন্তু ফাইলে এটা দরকার আছে, ফাইলে রিলেট করতে পারে না। আপনি বলবেন আমি তো স্যার রিলেশনাল ডেটাবেস করে আসছি, এই আইডিটা যদি আমাকে দেওয়া হয় পেশেন্টের আইডি, যেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে চিনে থাকি পেশেন্টের টেবিলে, সেই আইডিটা সার্চ করে আমি তার ফার্স্ট নেম লাস্ট নেম রিট্রিভ করতে পারবো। কিন্তু ফাইলে এই যে রিট্রিভ করতে পারার জন্য যে রিলেশনটা, সেটা এক্সিস্ট করে না, এরকম কোনো রিলেশন এক্সিস্ট করে না। এই কারণে
আপনি মাল্টিপল জায়গায় রাখতে পারবেন না। আপনাকে যেটা করা লাগবে, সব ডেটাকে এক জায়গায় ডাম্প করতে হবে। এই কারণে এখানে কিন্তু অনেক বেশি স্পেস নষ্ট হয়েছে। খেয়াল করে দেখবেন, এই যে ডক্টর আইডি, একই ডক্টর আইডি দেখেন, ব্রোম্যান এই একই শব্দ অনেকবার খুঁজে পাবেন। এটাকে স্পেস নষ্ট করা বলা হচ্ছে। এখানে যদি রিলেশনাল ডেটাবেস ইউজ করা হতো তাহলে কিন্তু স্পেস নষ্ট হতো না। ফাইল বেস যেহেতু এই কারণে নষ্ট হয়েছে। এখন এর আবার কিছু সমস্যাও আছে, মানে সরি, মানে রিলেশনাল ডেটাবেসের আবার সমস্যা আছে, ফাইল বেসের আবার সুবিধা আছে। কি সুবিধা আছে বলতো এখানে? হ্যাঁ, ফাস্ট কাজ করবে, মানে যেটা বলছেন। কারণ কি, আপনি যদি এখানে পেশেন্টের আইডি রাখেন আর ফার্স্ট টাইম লাস্ট টাইম যদি না রাখতেন, তাহলে রিলেশনাল ডেটাবেস অনুযায়ী ফার্স্ট টাইম এই যে পেশেন্ট আইডি ধরে ফার্স্ট টাইমটা খুঁজতে হতো আরেকটা টেবিলে। এই যে খোঁজার জন্য আপনাকে অন্য আরেকটা টেবিলে যেতে হবে, সার্চ করতে হবে, সময় বেশি লাগার কথা, কিছুটা হলেও সময় বেশি লাগার কথা। যেখানে কিনা ফাইলে আলাদা করে সার্চ করার কোনো দরকার নেই, একটা সার্চেই আপনি রেজাল্টটা খুঁজে পাবেন। ওখানে কিন্তু মাল্টিপল সার্চ হচ্ছে, এই টেবিলেও সার্চ হবে, আবার ওই পেশেন্ট আইডি ধরে আবার তার ফার্স্ট টাইম লাস্ট টাইম খুঁজতে হলে সেই টেবিলেও আবার খোঁজা লাগবে। মাল্টিপল সার্চিং হলো, এই কারণে সময় বেশি লাগবে। তো এর সুবিধা অসুবিধা দুটাই আছে না? ফাস্টার, বাট স্পেস কি করতেছে? নষ্ট করতেছে। এই জন্য আমরা আসলে মাঝামাঝি হাঁটি, মাঝামাঝি হাঁটা উচিত। তাহলে কি করা উচিত বলেন তো? টেকনিকটা কি হওয়া উচিত? টেকনিক হচ্ছে ফাইল বেস ডেটা স্টোর ভালো জিনিস না। সেকেন্ড কথা হচ্ছে অবশ্যই রিলেশনাল ডেটাবেস ইউজ করব। এখন আপনি বলবেন তাহলে কি স্যার ওই যে আপনি স্টোরেজকে এফিশিয়েন্ট করতে যে স্পিডকে হারাই ফেললেন? তাহলে একটা উপায় আছে। উপায়টা হচ্ছে আপনাকে দেখতে হবে ট্রানজ্যাকশনের প্যাটার্ন, কোন কোন ডেটা সার্চ করার সময় কোন ডেটাটা বেশি বেশি সার্চ হয়, এটা এই প্যাটার্নটা আপনাকে বের করতে হবে। ইউজেস, হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে ইউজারের ইউজেসের উপরে। অর্থাৎ একটা আপনি যখন অ্যাপ্লিকেশনটা বিল্ড করবেন, তখন যদি দেখা যায় পেশেন্টকে যখনই আপনি দরকার পড়তেছে, মানে সরি, এই অ্যাপয়েন্টমেন্টের ডেটা যখনই দরকার পড়তেছে, ঘুরে ফিরে পেশেন্টের শুধুমাত্র ফার্স্ট নেমটা বারবার লাগতেছে, এই প্যাটার্নটা যদি আপনি বের করতে পারেন যে এটা লাগতেছে, বেশি বেশি লাগতেছে, বারবার ওই সার্চিংটা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের ডেটা যখনই আসি তখনই পেশেন্টের ফার্স্ট নেমটা দরকার পড়ে, এটা যদি বের করতে পারি তাহলে আমি কি কি করা উচিত জানেন? হ্যাঁ, না, এটা ইন্ডেক্সিং না। আমি বলবো তাহলে আপনি যেটা করবেন, আপনার টেবিলে এই পেশেন্টের আইডির সাথে সাথে ফার্স্ট টাইমের কলামটাও জুড়ে দেন, অ্যাড করে দেন। অতিরিক্ত হোক বাট অ্যাড করে দেন। আমি কিন্তু লাস্ট টাইম অ্যাড করব না, শুধু কোনটা অ্যাড করব? কারণ কি, কারণটা বেশি বেশি ইউজ হয়, এটা ইউজেস এর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, প্রাইমারি কি, এটা এখানে পেশেন্ট আইডি তো সেকেন্ডারি, সেকেন্ডারি কি তাই না? এখানে অ্যাপয়েন্টমেন্টের টেবিল, এটা মনে করতেছি। দেখেন তাহলে ডিজাইনটা এরকম, এই যে এটা এরকম হবে ডিজাইনটা। এটা অ্যাপয়েন্টমেন্টের, দেখেন এটা হচ্ছে এই পার্টিকুলার এক্সাম্পল যেটা ফাইলের জন্য করা হয়েছে, সেটাই এক্সাম্পলটা কোথায় দেখানো হয়েছে এবার? রিলেশনাল ডেটাবেসের জন্য, যেখানে অ্যাপয়েন্টমেন্টের একটা টেবিল আছে, পেশেন্টের একটা টেবিল আছে, আর ডক্টরের জন্য আরেকটা টেবিল আছে। এরা তিনজন রিলেট করতে পারতেছে যখনই, তার মানে এখানে দেখেন এই অ্যাপয়েন্টমেন্ট টেবিলে এই যে পেশেন্ট আইডি আর ডক্টর আইডি কিন্তু সেকেন্ডারি কি হিসেবে ইউজ হচ্ছে, কারণ ওরা এখানকার প্রাইমারি কি, ডক্টর আইডি এখানকার প্রাইমারি কি, রাইট? পেশেন্ট আইডি হচ্ছে এখানকার প্রাইমারি। কিন্তু এটাকে এখানে কিন্তু একেবারে পুরোপুরি স্টোরেজ স্টোরেজকে এফিশিয়েন্ট করে ফেলা হয়েছে, কারণ এখানে কোনো রিপিটেশন নাই। কিন্তু সমস্যা হবে স্পিডের ক্ষেত্রে, যে এই জন্য আমরা যেটা বলছি, হ্যাঁ আমি এরকম বানালাম, এরপরে দেখতে হবে কোন ডেটাটা বেশি ইউজ হয়, কোন ডেটা সার্চটা বেশি হয়। যদি ফার্স্ট টাইম সার্চ হয় তাহলে ফার্স্ট টাইমকে আবার এখানে কপি পেস্ট করে একটা নতুন কলাম অ্যাড করে দাও। যদি লাস্ট টাইম ইউজ হয় বেশি, তাহলে লাস্ট টাইমকে নিয়ে আসো। যে ডেটাটা বেশি বেশি দরকার পড়ে তাকে তুমি কপি পেস্ট করতে পারো, নিয়ে নিয়ে চলে আসতে পারো। বুঝতে পারছেন তো টেকনিকটা? এই ক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে কিছুটা এফিসিয়েন্সি কমলেও স্পিড আবার বেড়ে যাবে। এগুলো টেকনিকের নাম আছে। হ্যাঁ, দুটাই দুটোই। দুটোই এই জন্য দুটাই কনসিডার করতে হবে। এই জন্য এটা অপটিমাইজেশন প্রবলেম। এটা আপনি কোনোটাকে বেশি ফোকাস দিতে পারবেন না, আপনাকে দুটাই কনসিডার করতে হবে।
ডেটাবেস কথা বলার সাথে সাথে আমরা মাথায় আসে হচ্ছে এরকম চারটা টাইপের ডেটাবেসের কথা চলে আসে। রিলেশনাল, অবজেক্ট, মাল্টি ডাইমেনশনাল, আর হচ্ছে নো সিকিউএল। তো নো সিকিউএল বা নো এসকিউএল বলি অনেক সময়। তো প্রত্যেকটারই কিছু প্যাটার্ন আছে। তো চলেন একটা করে, এবং এটা এখানকার প্রশ্ন যেটা হয় সেটা হলো কোন টাইপের ডেটার ফরম্যাটের জন্য কোন টাইপের ডেটাবেস ব্যবহার করবেন। এটা সিনারিও দিয়ে দেওয়া হয় এবং সিনারিওতে বলা হয় যে এই টাইপের ডেটা রাখা লাগবে, এই অ্যাপ্লিকেশনের নাম, তাহলে আপনি এই চারটা ডেটাবেস বেসের মধ্যে কোনটা ইউজ করবেন, অ্যান্সার করো। তো আমাদের এই জন্য বুঝতে হবে যে এই চারটার স্ট্রেংথ আর উইকনেস কি কি। এটা অবশ্যই টেবিলের মাধ্যমে দেখানো আছে, ওটা জাস্ট একবার ভালো করে দেখে নিলেই হয়ে যাবে। ওটাতে যাচ্ছি, জাস্ট আগে আমরা ছোট করে আলোচনা করি এগুলো আসলে কি। প্রথম কথা, রিলেশনাল ডেটাবেস খুবই কমন আপনাদের জন্য, যেখানে প্রাইমারি কি কনসেপ্ট আছে, টেবিলের কনসেপ্ট আছে, ফরেন কি কনসেপ্ট আছে। তো এখানে আপনার সিকিউএল ইউজ করতে হয় সেটা আমরা জানি। রিলেশনাল ডেটাবেসের কনসেপ্টটা আমরা খুব ভালো করে বুঝতে পারি কারণ 370 তে এটাই নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি কি, ফরেন কি। ওকে, এই যে এখানে একটা एग्जांपल দেওয়া আছে, কাস্টমারের একটা টেবিল, অর্ডারের একটা টেবিল এবং পেমেন্টের জন্য একটা টেবিল আছে, যেখানে কিনা অর্ডার টেবিলে আমরা কাস্টমার আইডি কে ফরেন কি হিসেবে ব্যবহার করছি, অলসো পেমেন্ট টাইপ কেও এখানে ফরেন কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে পেমেন্ট টাইপটা এখানে প্রাইমারি কি, কাস্টমার আইডি হচ্ছে এখানকার প্রাইমারি কি, রাইট? খেয়াল করছেন রিলেশনাল ডেটাবেস। এবার আসেন অবজেক্ট ডেটাবেস। যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, নরমালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা স্টোর ব্যবহার করে থাকি বা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ব্যবহার করে থাকি, যেখানে কোনো টেবিলের কনসেপ্ট নাই, যেখানে ফাইলও নাই। এখানে আসলে প্রত্যেকটা ডেটা একটা করে অবজেক্ট হিসেবে চিহ্নিত হবে। প্রত্যেকটা ডেটা একটা করে অবজেক্ট, মানে কাস্টমার যদি 50টা থাকে আপনার অ্যাপ্লিকেশনে, তাহলে আপনার ওই কাস্টমারকে স্টোর করার জন্য 50টা অবজেক্ট বানাইতে হবে। এখন একটা কাস্টমারের অবজেক্ট আরেকটা কাস্টমারকে কিভাবে চিনবে, কার পরে কোনটা? পয়েন্টারের মাধ্যমে। প্রথম কাস্টমার দ্বিতীয় কাস্টমারকে কিভাবে চিনবে? পয়েন্টারের মাধ্যমে, লিংক লিস্টের মতো। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেজে কোনো টেবিল নেই, ফাইলও নেই, বানাতে হচ্ছে কি মেমোরিতে থাকবে প্রত্যেকটা ডেটা অবজেক্ট হিসেবে, কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম, কাস্টমারের ইমেল অ্যাড্রেস, শেষ। এটা একটা কাস্টমার। এরকম কাস্টমার 50টা অবজেক্ট বানাতে হবে। একজন আরেকজনকে কিভাবে চিনবে? নেক্সট প্রিভিয়াস পয়েন্টারের মাধ্যমে। সো এইটা এই কারণে এনক্যাপসুলেশন অ্যালাউ করে আমাদেরকে অবজেক্টের যে কনসেপ্টটা। তো আমরা এখানে ইউজ করি হচ্ছে প্রাইভেট ফিল্ড গুলো চিন্তা করি যে ভিতর থেকে অবজেক্টের বাইরে থেকে ওই ওই পার্টিকুলার ফিল্ড গুলোকে অ্যাক্সেস করা যাবে না। যেই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের যতগুলো রুলস আছে এই পার্টিকুলার ডেটাবেস সিস্টেমে সেটা ফলো করা হয়। যে চারটা স্তম্ভ বা পিলারের কথা বলা হয়, চারটা এখানে ফলো করা হয়। জেনারেলাইজেশন আছে, ইনহেরিটেন্সের কথা আছে। তো কেমন এক্সাম্পল? এক্সাম্পলটা হচ্ছে এরকম, যেরকম পার্সন ক্লাস, একটা অর্ডার ক্লাস আছে। তো এখন পার্সন ক্লাস অর্ডার ক্লাসে কিভাবে চিনবে? হ্যাঁ, এখন এটাও হতে পারে যে এখন একটা কাস্টমার অবজেক্ট বানাইছেন, এখন কাস্টমারের একটা কি আছে, কাস্টমারের একটা ট্রানজ্যাকশন আছে, এখন ট্রানজ্যাকশন আলাদা একটা অবজেক্ট। তাহলে কি করতে হবে? এই দুইজনের মধ্যে পয়েন্টার না, কিন্তু এই দুইজনের মধ্যে হবে তখন রিলেশন, হ্যাজ এ রিলেশন, ইজ এ রিলেশন। হ্যাঁ, ইনহেরিটেন্স না, হ্যাজ এ রিলেশন ইনহেরিটেন্স না, এটাকে বলে কম্পোজিশন অ্যাগ্রিগেশন। ভুলে গেছেন না? কম্পোজিশন অ্যাগ্রিগেশন। হ্যাঁ, হ্যাজ এ রিলেশন আছে, তারপরে আছে হচ্ছে ডিপেন্ডেন্সি আছে। ওই যে ডায়মন্ড সাইন ইউজ করতে হয়, আপনারা কি ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ড্র করছিলেন না? ডায়মন্ড সাইন, এই যে ডায়মন্ড সাইন, ফাঁকা ডায়মন্ড, হলো ডায়মন্ড, তারপরে ফিল ডায়মন্ড, এগুলো কেন ইউজ করা হয়? কারণ ওখানে কোনো টেবিল নাই, কোনো তো রিলেশন নাই, তাহলে রিলেশনটা দেখাতে হবে। তো কিভাবে দেখাবেন? ওই কম্পোজিশন অ্যাগ্রিগেশন ইমপ্লিমেন্ট করার মাধ্যমে দেখানো হয়। তখন যেটা করা হয়, ওই পার্টিকুলার পার্সন ক্লাসের ভেতরে কাস্টমার ক্লাসের একটা অবজেক্ট, অবজেক্টকে একটা অ্যাট্রিবিউট হিসেবে চিহ্নিত দেওয়া হয়। একটা ক্লাসের ভেতরে অন্য ক্লাসের একটা অবজেক্টকে কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে সেভ করা যায়। এখানে সেই কাজটাই করা হয়, এখানে কোনো টেবিল নেই। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা স্টোরেজ ফরম্যাট। এখানে দেখাচ্ছে টেবিলের মতো করে, বাট ডেটা কিন্তু টেবিল হিসেবে থাকবে না। প্রত্যেকটা ডেটা একটা করে অবজেক্ট হিসেবে থাকবে, প্রত্যেকটা ডেটা একটা করে অবজেক্ট হিসেবে থাকবে।
এখানে কিন্তু পার্সন আর কাস্টমারের যে কনসেপ্ট এটা কিন্তু ইনহেরিটেন্স দেখানো হয়েছে এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে আপনার চারটা আর পার্সন আর অর্ডারের কি সম্পর্ক? পার্সন হ্যাজ এ অর্ডার, পার্সন হ্যাজ এ অর্ডার, বা অ্যাসোসিয়েশনও বলতে পারি আমরা, পার্সন ক্রিয়েটস অ্যান অর্ডার, এটা অ্যাসোসিয়েশনও সম্ভব। বাট এখানে কোনো অ্যারো দেওয়া হয়নি জন্য আমরা কোন রিলেশনকে চিহ্নিত করা হচ্ছে ভালো করে বলতে পারতেছি না। অ্যাসোসিয়েশন আলাদা, কম্পোজিশন আলাদা। এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে, যেটা এমপ্লয়ি অবজেক্ট আপনি রাখছেন, এমপ্লয়ি অবজেক্ট, এমপ্লয়ি ডিপার্টমেন্ট আছে, জব পজিশন আছে, ইন্ডাস্ট্রি আছে। তো প্রত্যেকটা ডেটাকে আমরা আসলে এভাবে অ্যাসোসিয়েট করতে পারি হচ্ছে তার রিলেশনের মাধ্যমে। সো প্রত্যেকটা ডেটাই এখানে অবজেক্ট হিসেবে থাকে, একটা করে ইনস্ট্যান্স হিসেবে থাকে, এবং ইনস্ট্যান্সের ভিতরে ইনস্ট্যান্স থাকতে পারে, রাইট? ওকে। এবং মাল্টিপল ইনস্ট্যান্সও থাকা যায়, যেমন স্টুডেন্ট, স্টুডেন্টের একটা আপনি ক্লাস বানাইছেন অবজেক্ট, তো সেই স্টুডেন্ট কোন কোন কোর্স কমপ্লিট করছে, কোর্স আলাদা অবজেক্ট। ধরেন সে 10টা কোর্স কমপ্লিট করছে, 10টা কোর্সের সঙ্গে সে রিলেট করবে কিভাবে? কমপ্লিটেড কোর্স নামে তার একটা লিস্ট রাখতে হবে স্টুডেন্ট ক্লাসের ভিতরে, যেখানে স্টোর থাকবে কোন কোন কোর্সের ডেটা, সে সে কোন কোন কোর্স কমপ্লিট করছে, সেই ইনস্ট্যান্স গুলো রাখতে হবে। বুঝতে পারছেন কনসেপ্ট? এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে, এখানে হ্যাজ এ রিলেশনটা দেখানো হয়েছে, যে কাস্টমার আছে একজন, কাস্টমারের একটা ব্যাংক অ্যাকাউন্ট, আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার অ্যাড্রেস এটা, তার অ্যাড্রেস এটা, এভাবে রিলেট করা হয়েছে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা স্টোরের, যেভাবে আমরা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ড্র করি, এখানে আমরা সেটাই আসলে রিপ্রেজেন্ট করি, বাট এই কোর্সে আমাদের আসলে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হবে না। মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস কি? এটা যেখানে আসলে আমরা তো সব ধরনের ডেটাকে চিন্তা করি, প্রথম কথা এটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা স্টোর না, এটা ফাইলও না, তাহলে এটা কি? এটা আসলে রিলেশনাল ডেটাবেস, অর্থাৎ টেবিল থাকবে। পার্থক্য হচ্ছে টেবিলে রো কলাম থাকে, রাইট? টু ডাইমেনশনাল ডেটা, রো কলাম টু ডাইমেনশনাল। ওটাকে যদি আপনি থ্রি ডাইমেনশনাল করে ফেলেন বা আরো ডাইমেনশন বাড়ানোর চেষ্টা করেন, ওই রিলেশনাল ডেটাবেসটাই হয়ে যাবে মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস। তো আলটিমেটলি মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস কোনো ফাইলও না, কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসও না, এটা আসলে কি? ওয়ান টাইপ অফ রিলেশনাল ডেটাবেস, কিন্তু ডাইমেনশন দুইটার জায়গায় বেশি। কিভাবে ভিজুয়ালাইজ করা যেতে পারে আছে এখানে। প্রথম কথা হচ্ছে এক্সাম্পল কি? মাল্টি ডাইমেনশনাল এক্সাম্পল হচ্ছে ডেটা ওয়্যারহাউস। ডেটা ওয়্যারহাউস মানে বড় অনেক বিশাল একটা ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস, যেখানে অনেকগুলো ডাইমেনশন থাকে, যেটার মাধ্যমে আমরা ডিসিশন মেক করতে পারি যে সামনের বছর কোন প্রোডাক্টটা বিক্রি করলে বেশি লাভ হবে, ডিসিশন মেক করতে পারি। এই কারণে অনেক ডেটা দরকার পড়ে। আর যদি ডেটা ওয়্যারহাউসকে আপনি ভেঙে ফেলেন, ছোট ছোট পার্টে ভেঙে ফেলেন, তাকে বলা হয়, প্রত্যেকটা পার্টকে বলা হয় ডেটা মার্ট। ডেটা মার্ট বলা হয়, ছোট পার্টগুলোকে ডেটা মার্ট বলা হয়। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখেন, টু ডাইমেনশনাল হতে পারতো, কিন্তু না হয়ে থ্রি ডাইমেনশনাল ডেটা দেখানো হচ্ছে। ডাইমেনশনের সঙ্গে যদি আরো বাড়ানো হতো আমরা ভিজুয়ালাইজ করতে পারতাম না, আমরা থ্রির বেশি আসলে ভিজুয়ালাইজ করতে পারি না। দেখেন তিনটা দেখতে একটু কষ্ট হবে, এটা এরকম বিষয়টা। এটা একটা কিউবের মতো, কিউব দেখা যাচ্ছে, রাইট? কিউব, এই কিউবের কয়েক ধরনের স্লাইস আছে। একটা স্লাইস হচ্ছে আপার স্লাইস, এই যে উপরের পোরশনটা আপার। আচ্ছা, আপার স্লাইস যদি এটা যদি তুলে ফেলি, নিচে আরো কয়টা স্লাইস থাকবে? আরো তিন। তার মানে সব মিলাই উপর থেকে স্লাইস কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। স্লাইসিংটা বুঝছেন? উপর থেকে কেটে ফেলতেছি বাক্সটাকে, উপর থেকে কেটে ফেলা হচ্ছে। তাহলে কয়বার কয়বার কাটা যাবে এখানে? চারবার। আচ্ছা, বাক্সটাকে যদি উপর থেকে না কেটে সামনে এভাবে এভাবে কাটি, এটাও চারবার। আবার আড়াআড়ি ভাবেও কাটা হয়েছে, আড়াআড়ি ভাবেও কাটা হয়েছে, দেখেন সেটাও এখানেও 1 2 3 4 5 5 বারে কাটা হয়েছে। এখন চলেন প্রত্যেকটা পার্টে আসলে কি ডেটা রিপ্রেজেন্ট করতেছে এটা বোঝার চেষ্টা করি। দেখেন একটা ডাইমেনশনে যেটা দেখানো হয়েছে প্রোডাক্ট, একটা ডাইমেনশনে দেখা হয়েছে টাইম, একটা ডাইমেনশনে দেখানো হয়েছে লোকেশন। টাইম, টাইম মানে হচ্ছে একটা বছরে 4টা কোয়ার্টার থাকে, কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, 4টা কোয়ার্টার থাকে সেটা। প্রোডাক্ট হচ্ছে তিন ধরনের প্রোডাক্ট আছে, টেলিভিশন, ফ্রিজ আর হচ্ছে ওয়াশিং মেশিন। আর হলো লোকেশনে 4টা লোকেশন দেখানো হয়েছে, ওয়াশিং মেশিন, সরি, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালোর। তো এখন এই 4টাকে আপনি দেখেন কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতেছি।
আপনাকে যদি উপরের স্লাইসটা তুলে ফেলি, উপরের স্লাইসটা বলেন তো কি কি ডেটা বের হবে উপরের স্লাইস থেকে? কিসের ডেটা বের হবে? টেলিফিল। হ্যাঁ, খুব ভালো বলছেন উনি, অ্যাকুরেট বলছেন। উপরের স্লাইসটা যদি তুলে ফেলা হয় তাহলে আমরা শুধুমাত্র একটা লোকেশনের ডেটা দেখতে পাবো, যেটা কিনা হায়দ্রাবাদ। সেই লোকেশনে 2 ডাইমেনশনাল ডেটা দেখতে পাবেন, তার প্রোডাক্ট আর টাইমটা দেখতে পাবেন। ওটা কিন্তু হায়দ্রাবাদের জন্য একটা টেবিল আপনি বলতে পারেন, যেখানে 2টা ডাইমেনশন আছে। আবার আপনাকে যদি বলা হয় হ্যাঁ সেকেন্ড স্লাইসটা নাও, তাহলে তো শুধু পাবেন কি চেন্নাইয়ের ডেটা। এটা একটা কথা শেষ। এবার স্লাইসিংটা যদি এরকম করি, এই পাশ থেকে কাটা হয়, লেফটের এই পোরশনটা কাটার চেষ্টা করতেছি, লেফটের এই পোরশনটা, তাহলে কি বের আসবে? ফার্স্ট কোয়ার্টার। শুধুমাত্র ফার্স্ট কোয়ার্টারের জন্য প্রোডাক্ট এন্ড লোকেশন ওয়াইজ ডেটা চলে আসবে। ডাইমেনশন কিন্তু এখানেও দুটো হয়ে গেল। এইভাবে ডেটা রাখে লাভটা কি? ডিসিশন মেক করার জন্য, যে প্রোডাক্ট কোনটা বেশি সেল হচ্ছে, কোন লোকেশনে, কোন কোয়ার্টারে বেশি সেল হয়েছে, কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে। এই ডেটা অনেক ভাবে আমাকে ভাবতে হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডেটা। যখনই দরকার পড়বে আমি এটা স্লাইস করতে পারি, কেটে নিতে পারি, পুরোটা একসাথে বলা হয় ডেটা ওয়্যার হাউস। আর যদি কোনো পোরশন কেটে ফেলি তাকে বলা হবে ডেটা মার্ট। পোরশন কেটে ফেলার সাথে সাথে সেটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রিলেশনাল ডেটাবেস হয়ে যাচ্ছে, 2 ডাইমেনশনাল, এবং সেটাকে বলতেছে আমরা ডেটা মার্ট। বুঝতে পারছেন কনসেপ্টটা? বুঝতে পারছেন সবাই? এবার হচ্ছে নো এসকিউএল বা নো সিকিউএল। এটার ফুল ফর্মটা কেউ? নট অনলি সিকিউএল। নো সিকিউএল এর ফুল ফর্ম হচ্ছে নট অনলি সিকিউএল। যাই হোক, এখানে এই কেন রাখা হয় বলতেছে র‍্যাপিড প্রসেসিং এর জন্য। এখানে এই জায়গায় কোনো টেবিলের কনসেপ্ট নাই, ওরকম টেবিল কনসেপ্টটা নাই, এখানে হচ্ছে ডকুমেন্টের কনসেপ্ট। তো ডকুমেন্টের কনসেপ্ট আপনারা ইউজ করছেন হচ্ছে কোথায়? মঙ্গোডিবি তে ইউজ করছেন। মঙ্গোডিবি অনেকেই আপনারা ইমপ্লিমেন্ট করতেছেন। এখানে কি টেবিলের কোনো কনসেপ্ট আছে? তাহলে কিসের কনসেপ্ট আছে? আন্ডারনিথ কোন ডেটা স্ট্রাকচারটা ইউজ হয়? এনিওয়ান? ডেটা স্ট্রাকচার 220 কোন ডেটা স্ট্রাকচার ইউজ হয় এখানে মঙ্গোডিবি তে? হ্যাঁ, অ্যারে আছে, শুধু অ্যারে না, অ্যারে তো অবশ্যই আছে। খুব ভালো বলছেন, অ্যারে তো অবশ্যই আছে। কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে ডেটা? ডিকশনারি। আসল কথা ডিকশনারি, ডিকশনারির মধ্যে অ্যারে আছে, ভিতরে অ্যারে আছে। খুব ভালো বলছেন, অবশ্যই অ্যারে আছে। তো ডিকশনারি এন্ড অ্যারে বা লিস্ট, এই দুটোর কম্বিনেশনে ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেস তৈরি হয়। এক্সাম্পল, এখানে এক্সাম্পল আছে হচ্ছে এই যে দেখেন স্টুডেন্ট ডেটা আপনি কিভাবে রাখবেন? এই যে ডিকশনারি হিসেবে প্রত্যেকটা এন্ট্রি একটা করে এরকম একটা করে এন্ট্রি হবে, এরকম আইডি কি, এটা কি, এটা ভ্যালু, নেম এটা কি, রহিম হচ্ছে ভ্যালু, এজ কি 20 ভ্যালু, কোর্সেস এটা কি, ভ্যালুটা অ্যারের মাধ্যমে রাখা হয়েছে। কারণ কি? মাল্টিপল কোর্স আপনি কমপ্লিট করছেন, এই কারণে ডিকশনারি এন্ড অ্যারের কম্বিনেশনে আমরা ডেটা স্টোরটা তৈরি করি। এখানে কিন্তু কোনো আলাদা কোনো টেবিল নাই এরকম আলাদা। এই জন্য কি সকল ডেটা একসাথে থাকতেছে না। আপনি যদি একজন স্টুডেন্টকে সার্চ করেন, তার কোর্সের ডেটা একবারে পেয়ে যাচ্ছেন, কোর্স টেবিলে যে খুঁজতে হচ্ছে না। সুবিধা না? হ্যাঁ, না না ফাইল বেস, এটা পুরো ডকুমেন্ট ওরিয়েন্টেড বা নো সিকিউএল ডেটাবেস। এটা ওয়ান কাইন্ড অফ ডেটাবেস। ফাইলে তো এরকম আপনি ডিকশনারি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ফাইল হচ্ছে লিংক লিস্ট। ডিকশনারি এন্ড অ্যারে লিস্ট, অ্যারে এখানে ইউজ করা হয়েছে একসাথে। তো এটা কিন্তু ফাইল না, এটা ডকুমেন্ট ওরিয়েন্টেড ওয়ান টাইপ অফ ডেটাবেস, যেটা কিনা ফাস্টার অ্যাক্সেস। কারণ কি সকল ডেটা একসাথে থাকতেছে, ফাইলের সুবিধাটা আপনি পাচ্ছেন কিন্তু বিশেষ ফরম্যাটের মাধ্যমে। এখানে কমা সেপারেটরও না, এই জন্য ডেটা স্ট্রাকচারটা ডিফারেন্ট, সুবিধা। এখানে আরো কিছু एग्जांपल আছে। NoSQL এর ভিতরে আরেকটা एग्जांपल দেখবেন, গ্রাফ ডেটাবেস। এটা কেন ইউজ করা হয় মনে হয়? গ্রাফ কেন ইউজ করা হয়? কোন ডেটা স্ট্রাকচার? গ্রাফ আলাদা ডেটা স্ট্রাকচার। কি লাভ গ্রাফের? নোডস আর এজ ব্যবহার করা হয়। কোন সিনারিওতে এটা খুব ভালো সুট করবে বলেন তো? শর্টেজ পার্ট ঠিক আছে, বাট সিনারিওটা কি? ওটা তো আপনি অ্যালগরিদমের নাম বললেন, অ্যাপ্লাইটা করব কোন ডেটার উপরে? হ্যাঁ, কি না, ট্রি গ্রাফ হচ্ছে ডেটা স্ট্রাকচার নাম। আমি বলতেছি কোন সিনারিওতে আপনি এই ডেটাবেস ইউজ করবেন।
লোকেশন যদি দরকার পড়ে, বা সবচেয়ে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং একজন থেকে আরেকজন বা লিঙ্কডইন। এই যে ফলো ফলো করতেছেন না, যে এই ফলোটা দেখাবেন কি হবে, নোটস আর এর মাধ্যমে। তাহলে আপনি নেটওয়ার্কটা তো বের করে ফেলতে পারবেন। মিউচুয়াল লেখা থাকে না, দেখবেন যে কানেকশন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন লিঙ্কডইনে লেখা থাকে, থার্ড কানেকশন কোথা থেকে আসছে, গ্রাফ ডেটাবেস ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। এটা ডিপেন্ড করে কোন ধরনের ডেটা ইউজ করতেছেন। সো নো সিকিউএল গুলো তিন টাইপের ডেটাবেস, নো সিকিউএল ডেটাবেস কয় প্রকারের, তিন টাইপের। আপনি যেটা ইউজ করতেছেন সবাই ম্যাক্সিমাম মঙ্গোডিবিতে, সেটা হচ্ছে যেটা বলা হয় হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড নো সিকিউএল। আরো দুই টাইপের হয়, তার মধ্যে একটা হবে বলা হচ্ছে গ্রাফ, যেটা বললাম সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য। আরেকটা হচ্ছে হোয়াইট কলাম ডেটাবেস, মানে এটা ডকুমেন্ট ওরিয়েন্টেড বাট অনেক বেশি ডেটা থাকে, ডাইনামিক কলামস থাকে, অনেক বেশি কলামস থাকে। এখানে কলামটি ইউজ করা হয়, এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেমে এটা ব্যবহার করা হয়। তো এটা খুব বেশি আমরা দেখতে পারি না। বিগ টেবল কিছু এক্সাম্পল আছে, ডাইনামো, ক্যাসান্ড্রা, এরকম কিছু এক্সাম্পল আছে। বিলিয়নস অফ কলামস থাকে যে যে ডেটাবেসে। এটা আবার এরকম না, ডকুমেন্ট ওরিয়েন্টেড এর মতো না, অনেক বেশি। এখানে কলামস এর সংখ্যা যখন বেশি থাকে তখন এটাকে আমরা বিগ টেবিল, ক্যাসান্ড্রা এর এক্সাম্পল গুলো দেখতে পারি। এটাকে হোয়াইট কলাম ডেটাবেস বলা হয়। হোয়াইট কলাম, অনেক বেশি কলাম। এগুলো কি স্যার মানে বড় কোম্পানিতে ইউজ করা হয়? হ্যাঁ, এটা অ্যামাজনের আছে, ফেসবুকের আছে, এই ধরনের কোম্পানিগুলোতে আছে। যাদের অনেক বেশি ডেটা, তারা এক জায়গায় রেখে অ্যানালাইসিস করার জন্য ইউজ করে। একটু দেখছেন না মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস, তো ওটারই একটা বেটার ভার্সন হচ্ছে হোয়াইট কলাম ডেটাবেস বলা যায়। তবে এটার ভেতর ঢুকতে হলে আলাদা একটা কোর্স করা লাগবে আর কি। ওই পরিমাণ অ্যালগরিদম বা ওই জিনিসগুলো দেখানো এই কোর্সে অবশ্য সম্ভব হচ্ছে না। ফেসবুকে ডেটাবেস অ্যানালাইসিস করতে পারবো। টপিক থেকে এটাই সেই টপিকে টেবিলটার কথা বলছি, যেটা একবার দেখলে আপনি সব থিওরি কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। না, এত মুখস্থ করতে হবে না, সবগুলো পয়েন্ট মুখস্থ করতে যাবে না আসলে। আসলে কোনগুলো দেখতে হবে, কোন কলামগুলো দেখা লাগবে আমি বলে দিচ্ছি। এটা হলো কোন ডেটাবেজের স্ট্রেংথ কোনটা আর উইকনেস কোনটা, এটা লেখা আছে না একটা জায়গায়? হ্যাঁ, ওইটা করলেই হবে। আর এক্সাম্পল, কোন টাইপের ডেটা ফরম্যাট কোন ডেটাবেজের জন্য সুইটেবল, এইটুকু দেখলেই হবে। এরকম বিষয়টা এরকম যে মেজর স্ট্রেংথ আছে, উইকনেস আছে, আর ডেটা টাইপ সাপোর্টেড, তিনটা কলাম করলেই হয়ে যাচ্ছে। তিনটা রো। এখানে ফাইলস, এটা একটা ফাইল বেস ডেটা স্টোর, লিগ্যাসি ডেটাবেস, রিলেশনাল অবজেক্ট, মাল্টিডাইমেনশনাল, নন সিকিউর, সবগুলোই আছে। সবগুলোর স্ট্রেংথ আর উইকনেস দেখানো হয়েছে। ফাইলটা কেন ভালো বলতো, পারফরম্যান্সের জন্য, ফাস্ট পারফরম্যান্স, অনেক ফাস্ট এখানে লেখা আছে। লিগ্যাসি ডেটাবেস কি জিনিস, অনেক পুরনো ডেটাবেস যেটা বর্তমানে আর ইউজ হয় না, এরকম কোন ডেটা স্টোর, এটাকে বলে লিগ্যাসি ডেটাবেস। এটাকে কোন টাইপের ডেটাবেস সে কেউ বলতে পারে না। লিগ্যাসি পুরাতন, অনেক পুরাতন, যেটা বর্তমানে রিলেশনাল টেবিলের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড কমপ্লেক্স ডেটার জন্য ভালো। এখানে যদি ভিডিও অডিও নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে কোন টাইপের ডেটা স্টোর ইউজ করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড। ওই ভিডিও অডিও ফাইলের অনেকগুলো মেটা ডেটা থাকে, তো ওগুলোকে অবজেক্ট হিসেবে রিলেট করতে পারাটা বেটার, অবজেক্ট হিসেবে স্টোর করতে হয়। মাল্টি ডাইমেনশনাল প্যানেল ইউজ করা হয় যদি মেশিন লার্নিং লাগে, ডিসিশন সাপোর্ট লাগে তখন। এখানে লেখা আছে কোন টাইপের ডেটার জন্য কোনটা ভালো। কমপ্লেক্স ডেটার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড, অ্যাগ্রিগেটেড ডেটার জন্য মাল্টি ডাইমেনশনাল, অ্যাগ্রিগেটেড মানে মাল্টিপল ডাইমেনশনে ইনভলভ হয়েছে। সিম্পল ডেটার জন্য রিলেশনাল ডেটাবেস। লিগ্যাসিটা রিকমেন্ডই করতেছে না। সিম্পল ডেটার জন্য ফাইলও আছে, এখন দুইজনই আছে, কোনটা কখন লাগবে, যেখানে আপনার স্টোরেজ সমস্যা বেশি, সেখানে কোনটা ইউজ করবেন, ফাইল না রিলেশনাল? রিলেশনাল। আর যেখানে স্পিড অনেক বেশি দরকার, তখন ফাইলের কথা বলতে পারেন। হ্যাঁ, এবং আরেকটা টার্ম আছে এখানে, যেখানে ডেটা খুব বেশি সময় স্টোর করতে হয় না বা শর্ট টাইম স্টোর করতে হয়, সেই কেসেও রিলেশনাল ডেটাবেসে যাওয়ার দরকার নেই, সেই কেসেও ফাইল রিকমেন্ড করা হয়, যে অল্প সময় যেটা থাকবে তো ভ্যানিশ হয়ে যাবে, ওই যে ওটিপির মতো। না, ফাইলের মধ্যে কোনো টাইপ আমরা বলি না। ডেটা রিপিট করা লাগে। ও আচ্ছা, ওইটা হ্যাঁ, ওটা আজ করতে, ওটা আলাদা কোশ্চেন, এটার সাথে রিলেট করা। সেটা হচ্ছে ফাইল আপনি ইউজ করবেন, সেকেন্ড কথা কোন ফাইল ইউজ করবেন, অবশ্যই আজ করতে পারে মাস্টার ফাইল, অডিট ফাইল, পাঁচটা ধরনের আছে, হিস্ট্রি ফাইল, ওগুলো তো লাগবে। হ্যাঁ বলেন, ওটা তো দেখছেন একটু আগে।
এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? স্যার, হ্যাঁ যদি আমার কোনো রিকোয়েরি করি এবং ডেটাটা রিট্রিভ করা লাগে তাহলে তো সেক্ষেত্রে ফাইল কেমন কাজ করে? হ্যাঁ ফাইল যদি রিট্রিভ করতে হয়, আপনি যদি বলেন যে শর্ট টাইমে রিট্রিভ করা লাগবে বা শর্ট টাইম থাকবে পরে ভ্যানিশ হয়ে যাবে, ডেট থাকবে না, সেক্ষেত্রে ফাইল ইউজ করতেছি আমি। আর যদি বলেন যে না লং টাইম এটা থাকবে এন্ড আমাকে ফাস্টার ট্রানজ্যাকশনের দরকার পড়তো না, ফাস্টার রিট্রিভ দরকার নাই, কিন্তু স্টোরেজ অনেক ইম্পর্টেন্ট, তখন আপনি বলবেন রিলেশনাল ডেটাবেস। এই ছোট ছোট কিছু শব্দের মাধ্যমে পার্থক্যটা হচ্ছে। ইন্টেলিজেন্স বা ডিসিশন মেকিং এগুলোর কথা আসলেই মাল্টি ডাইমেনশনাল ডেটাবেসের কথা বলতে হবে। তবে একটু খেয়াল করে দেখবেন নো সিকিউএলটা সবগুলোর মধ্যেই কেন যেন মিক্স হয়ে গেছে, কারণ নো সিকিউএলের টাইপ তো অনেকগুলা, এবং বিজনেস ইন্টেলিজেন্সের জন্যও এখন শুধুমাত্র মাল্টি ডাইমেনশনাল না, নো সিকিউএলের ওই যে হোয়াইট কলাম যে ডেটাবেসটা বললাম সেটাও কিন্তু ইউজ হচ্ছে। এই কারণে ওর দেখবেন, এই দেখেন নো সিকিউএলের ভিতর সবগুলো আছে, সবগুলো কভার করে, মানে ওটা একটু বলতে পারেন যে অলরাউন্ডার টাইপ ডেটা স্টোর, যেটা কিনা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টাইপের ডেটাকে হোল্ড করে বা স্টোর করতে ইজিয়ার হয়। এই জন্য এর ভিতরে এই কলামটাতে দেখবেন যে অনেক ধরনের সবগুলো কথাই এখানে আবার চলে আসছে। মিক্সড ডেটা স্ট্রাকচার ইউজ করা হয় লেখা আছে, আনস্ট্রাকচার ইউজ করা হচ্ছে, এমনকি ট্রি গ্রাফও এখানে আছে। এই কারণে এগুলো এইটা একটু অন্যরকম। আরেকটা দেখেন সমস্যা আছে উইকনেসের মধ্যে, খেয়াল করে দেখবেন নো সিকিউএল এর দেখেন হাইলি স্কিল পিপল মানে হার্ড টু ফাইন্ড, যেখানে রিলেশনালটা আবার ইজি, রিলেশনালটা ওরকম সমস্যা নাই। অবজেক্ট ডেটার ভিতরে আবার সমস্যা আছে লিমিটেড মার্কেট অ্যাকসেপ্টেন্স, মানে এই ধরনের খুব বেশি ইউজ কম হয় না বা ইউজ করতে মানা করে বা ইউজ করতে ভয় পায়, স্কিলস হার্ড টু ফাইন্ড। অবজেক্ট দেখবেন স্প্রিং বুটের চাকরি জব আছে কিন্তু কিন্তু কেউ অ্যাপ্লাই করে না, কারণ আমরা শিখি না স্প্রিং বুট। সেখানে কেউ পারেন কি স্প্রিং বুট? এনিওয়ান? কেন কেন? কারণ শিখতে সময় লাগবে, স্যার বলছে। চাকরি আছে কিন্তু বাংলাদেশে স্প্রিং বুটের, অ্যাপ্লিকেশন কম, কারণ কঠিন। যে কঠিন মানে কঠিন না, ব্যাপারটা সময় দিতে হয় বেশি, ওই কঠিন না, এটা হচ্ছে সময় দিতে হয়, অ্যাবজর্ব করতে সময় লাগে। এই কারণে এখন অত সময় আপনার হাতে নাই, এই কারণে সবাই মার্ন 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 মার্ন। হ্যাঁ মার্নের জব আছে, হ্যাঁ মানুষ পারেও মার্ন অনেক বেশি, সংখ্যাটা অনেক বেশি, সবাই পারে কারণ শেখাটা সহজ, তাড়াতাড়ি শেখা যায়। লারাভেল শেখা, লারাভেলটা আবার একটু পুরনো হওয়া শুরু হয়েছে, এখন জবফিল একটু কমতে পারে, কারণ লারাভেলের সংখ্যা যেটা জবের সংখ্যাটা কমবে আস্তে আস্তে, ওই পিএইচপি থেকে সবাই শিফট হয়ে যাবে, আলটিমেটলি ধীরে ধীরে বের হয়ে যাবে। কিন্তু স্প্রিং বুট এগুলো থেকে যাবে, কিন্তু এই যে স্কিলস আর হার্ড টু ফাইন্ড, ওই লোক পাওয়া যায় না, কারণ ওই যে শিখি না আমরা। হ্যাঁ বলেন স্যালারি কেমন, মানে স্যালারি কেমন? মানে আপনি বলেন কাজ কাজ আছে কিন্তু মানুষ অ্যাপ্লাই করে কম। হ্যাঁ স্যালারি অনেক বেশি, স্প্রিং বুটের স্যালারি তো অনেক ভালো, কিন্তু শিখতে সময় লাগে, কিন্তু একটা এক্সপার্ট স্প্রিং বুটের ডেভেলপার তৈরি হওয়াটা একটু কঠিন। আরেকটা আছে, কেউ কি শিখেছেন কিনা, এটাও শিখতে সময় লাগে, মনে হয় না দেখে খুব ভালো লাগবে যদি কেউ পারে। হ্যাঁ ডটনেট, এসপি ডটনেট বা ডটনেট কোর, ডটনেট কোর নবডি, এরকম হলো কেন? আছে না জব, অসম্ভব পরিমাণ জব আছে ডটনেট কোরের। ব্যাকএন্ডে ডটনেট অনেক অনেক রিচ, মানে অনেক বেশি ফিল্ড, অনেক ফিল্ড, কারণ ওর সিকিউরিটি যেভাবে হ্যান্ডেল করে ওই ফ্রেমওয়ার্কটা অন্য কোনো অ্যাপ্লিকেশন ওভাবে হ্যান্ডেল করে না। কিন্তু কেউ শেখে না, কারণ কি সি শার্প শেখা লাগবে। আমরা জাভা থেকে পাইথন যেতে 330 তে অনেক ঝামেলা হয়ে গেছে, অথচ একটা ল্যাঙ্গুয়েজ শিখতে 7 দিনের বেশি হওয়া উচিত না। 330 তে লাগে হচ্ছে কি ল্যাবে লাগে
পাইথন লাগে। পাইথন আমরা শিখে আসি মনে করেন জাভা শুরুতে, জাভা থেকে পাইথন কেন যেতে সময় লাগবে বলেন তো? সময় লাগবে পাইথন তো পানি না। না, সহজ হওয়ার কথা। এখন আপনি যদি জাভা পারেন তাহলে সি শার্প শিখতে আপনার 5 দিন লাগে, 5-7 দিন। সেম, আমরা ভয়ে আসলে ধরি না, অথচ এগুলো হচ্ছে একদম সেম টু সেম সিনট্যাক্স। কিন্তু জাভা ভালো করে পারা লাগবে, এটা হচ্ছে শর্ত। জাভা পারাটা কিন্তু, এটা কিন্তু সময় নেয়, মানে ওই 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 আয়ত্ত করতে একটু সময় লাগে, অনেকগুলো প্রজেক্ট করতে হয়, হঠাৎ করে হয় না, বুঝতে পারছেন? কিন্তু এগুলো কিন্তু ওই জন্য ফাঁকা ফিল্ডের মতো, আপনি শিখলে কষ্ট করলে ওগুলোতে হিট করবেন খুব তাড়াতাড়ি। অনেক অ্যাপ্লিকেশন করবেন, কল পাওয়া মুশকিল হতে পারে, একটু মুশকিল হতে পারে, তো সময় থাকলে আপনি শিখে নিতে পারেন। মানে আস্তে আস্তে যখন এই যে সেমিস্টার ব্রেকে, তখন কোন একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক আপনি নতুন করে শিখতে পারেন। এখন তো প্রজেক্ট করতে পারেন, একটা ফ্রেমওয়ার্ক পারলে আরেকটা ফ্রেমওয়ার্ক ইজিয়ার হওয়া উচিত। আগে তো একটা ফ্রেমওয়ার্ক পারতে হবে, হ্যাঁ মানতে পারলাম, এটা ঠিক আছে। এখন আরেকটাতে তো শিফট করার জন্য আপনাকে ওই নলেজগুলো শিফট করে নিয়ে নিতে হবে, ওই পরিমাণ ধৈর্য রাখা লাগবে। সি শার্প কিন্তু খুব সহজ ল্যাঙ্গুয়েজ। তো আমি বলি .NET কোর, স্প্রিং বুট কঠিন জন্য আমরা কিন্তু মার্কেট প্লেসটা ধরতে পারি না অনেক সময়। তবে মার্কেট জব কিন্তু কম না, অনেক, এটা কিন্তু আমি করতেছি না, অনেক বেশি জব আছে, কিন্তু ওই যে বললাম যে কম্পিটিটর বেশি আর কি, আপনারা কম্পিটিটর। তো চলে আসি এর পরের পার্টে। এখানেও কিছু থিওরি পার্ট, বাট এখানেও ডায়াগ্রাম দেখা যাবে, কিন্তু ডায়াগ্রাম গুলো আমাদের পরীক্ষায় আসবে না। এই ডায়াগ্রাম গুলো, এখানে ইয়ার ডায়াগ্রামের কথা আছে। তো তো কিভাবে আমরা আসলে একটা লজিক্যাল মডেল থেকে ফিজিক্যাল মডেলের দিকে যাই, এখানে সেই এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমরা ইয়ার ডায়াগ্রাম এক্সাম্পল দেখতে পাবো। আসলে খুব বেশি ডিফারেন্স না, এটাকে তিনটা পার্টে ভাগ করা হয়: কনসেপচুয়াল ইয়ার ডায়াগ্রাম, লজিক্যাল ইয়ার ডায়াগ্রাম এবং ফিজিক্যাল ইয়ার ডায়াগ্রাম। আপনি যেটা আঁকতে শিখেছেন 370 তে, সেটা নাম ফিজিক্যাল ইয়ার ডায়াগ্রাম। কনসেপচুয়াল হচ্ছে ইয়ার ডায়াগ্রামে কিন্তু কিছু ইনফরমেশন মিসিং বলতে পারে, যেমন এরকম আসলে এটা কনসেপচুয়াল ইয়ার ডায়াগ্রাম, যেখানে এন্টিটি গুলো থাকবে, রিলেশন গুলো থাকবে, কিন্তু এন্টিটি গুলোর যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট কি টাইপের ডেটা হবে সেটা আমরা লিখবো না, এবং এখানে মাল্টিপ্লিসিটি আমরা লিখবো না। এখানে কিছু জিনিস মিসিং, দেখেন এটাকে বলা হয় কনসেপচুয়াল ইয়ার ডায়াগ্রাম, যেখানে কিনা শুধুমাত্র এন্টিটি এবং তার অ্যাট্রিবিউট গুলোকে রিপ্রেজেন্ট করা হয়, সহজ কথায়। এরপরে চলে আসি হচ্ছে লজিক্যাল মডেল। লজিক্যাল মডেলে আমরা বলবো কোনটা প্রাইমারি কি, দেখেন একটু আগে প্রাইমারি কিও ছিল না, প্রাইমারি কি ফরেন কি এগুলো রিপ্রেজেন্ট করা হয়নি। তো লজিক্যাল মডেলে সেগুলো রিপ্রেজেন্ট করা হয় প্রাইমারি। কেন এরকম করা হয়, এটা আসলে আপনি এখন যদি একটা বিজনেস পারসনকে যে বলেন আমার এরকম একটা টেবিল থাকবে, আমার অ্যাপ্লিকেশনে একটা টেবিল থাকবে, টেবিলে প্রাইমারি ফিল্ড থাকবে, ও কি কিছু বুঝবে? ও বুঝবে যে না, আমার অ্যাপ্লিকেশনে অ্যালবামের ইনফরমেশন থাকবে, এবং অ্যালবামের ইনফরমেশন মানে টাইটেল, ডেসক্রিপশন, ভিউ, এটাও বুঝবে। আপনি বলবেন না, টাইটেল হবে হচ্ছে প্রাইমারি ফিল্ড, প্রাইমারি কি, এগুলো যখনই বলা শুরু করবে তখন আর বুঝতে পারবে না। এই কারণে মাল্টিপল ভার্সন তৈরি করতে হয় এগুলোর, এক এক ধরনের পার্সনকে এক এক জিনিস, এক এক ভার্সন দেখাতে হয়, কিন্তু সবই কিন্তু একই ডায়াগ্রাম। এই জাস্ট ইনফরমেশন হাইডিং, কোথায় ইনফরমেশন বেশি শো করতেছি না। পরীক্ষায় অবশ্য ডায়াগ্রাম আঁকতে হবে না, জাস্ট আলাদা করতে পারলেই হবে যে কোথায় কোনটা মিসিং। প্রাইমারি কি এখানে দেখানো হয়েছে লজিক্যাল মডেলে, এবং ডেটা টাইপ গুলো এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, কত ডেটাবেস সাইজটা, ডেটার সাইজ, সেটাও আসলে এখানে লিখে দেওয়া হয়েছে। এরপরে ফিজিক্যাল মডেলে যে আসলে সকল ইনফরমেশন, যত ইয়ার ডায়াগ্রাম বলতে আপনি যা যা বোঝেন, সেকেন্ডারি কি, সরি ফরেন কি, প্রাইমারি কি, আর যা যা রিলেশন এখানে দেখানো সম্ভব, সবই আমরা আসলে দেখাই। এইটা কি জিনিস এটা বলেন তো, এইটা কি আর এটা কি, এটা কি? সব প্রোভাইডার রিকোয়ার, হ্যাঁ, ইয়ার ডায়াগ্রামে ছিল না, এখানে এটা তো আঁকে নাই। এটা মাল্টিপ্লিসিটি মানে একটা মেম্বারের অনেকগুলো ফটো থাকতে পারে, এটা মানে এটা একটা মেম্বার, এই যে ওয়ান টু মেনি। ও কিভাবে করছিল, ও একই ওটা, হ্যাঁ, ওয়ান লিখে, ও একই ওইটারই অন্য ভাষা আর কি, একই জিনিস একদম সেম। এটা হচ্ছে মেনি রিপ্রেজেন্ট করে ভাবে, আর এটা হচ্ছে ওয়ান রিপ্রেজেন্ট করে। এই
মিনি টু মিনি শিখছেন না, 1 টু মিনি, ওইটাকে রিপ্রেজেন্ট করে এভাবে। একই জিনিস, কনসেপচুয়ালি সেম। ওই লেখা মানে যা, আঁকা মানে একই, দুটো একই বুঝবে। স্যার এখানে অনেকগুলো এন কেন? ওই যে ও এন মানে হচ্ছে নাল দ্বারা ইনিশিয়ালাইজ হবে। নাল মানে ইনিশিয়াল ভ্যালু হবে নাল। বাট আইডির পাশে কি নাল আছে? তার মানে আইডি অটোমেটিক একটা জেনারেটেড পোস্ট বা অটো ইনক্রিমেন্টাল হবে, এটা হতে পারে, এক এক করে বাড়বে। আপনারা সবাই আশা করতেছি ইয়ে করছেন, পিএইচপি মাই অ্যাডমিনে কাজ করছেন তাই না 370 তে? তাহলে এই জিনিসগুলো ছিল না, অটো ইনক্রিমেন্ট হবে কিনা, নাল হবে কিনা, কোন টাইপের ডেটা হবে, ওটা কিন্তু ভালো শেখার জন্য। 370 তে শেখার জন্য আমি এখনো সাজেস্ট করি পিএইচপি, পিএইচপি করেন, একটু সমস্যায় পড়েন, শেখার জন্য ভালো। সমস্যায় পড়েন নাই, সমস্যা ফেস করার কথা অনেক, আর ওটা তো ফ্রেমওয়ার্ক না, পিএইচপি। সমস্যা ফেস করলে শেখা যায় ভালো। স্টেপস আছে বুঝছেন, শেখার লার্নিং এর স্টেপস আছে। আপনি যখনই ফ্রেমওয়ার্ক করবেন তখন যার যদি পার্টটা পারেন তখনই ফ্রেমওয়ার্কে যাওয়া যায়, রাইট? এটা সিস্টেম। এই যে মেটা ডেটা মানে কি? পিএইচপি মাই অ্যাডমিনে যে টেবিলের ইনফরমেশন দিয়ে টেবিল অ্যাড করতে হয় না, কি 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 অ্যাট্রিবিউট থাকবে, ডেটা টাইপ কি হবে, সেটাকে বলে মেটা ডেটা। এই দেখেন এখানেও একটা মেটা ডেটা দেখানো হয়েছে, একই জিনিস, বাট এটা অন্য টাইপের ডেটাবেসের জন্য। পিএইচপি মাই অ্যাডমিনের এক্সাম্পল এটা না। অপটিমাইজেশন, ম্যাথটাতে মনে হয় যেতে পারলাম না, এখানে এইটা পার্ট থেকে হচ্ছে ম্যাথের পার্ট, তো আমরা ম্যাথটা পড়ব কুইজের পরে। হ্যাঁ, কুইজের পরেই পড়ি, ঠিক আছে? এটা আজকে পর্যন্তই থাকতেছে। তো আমরা যেটা বলছি, কুইজ কিন্তু হবে একটা পাঁচে, বা একটা পাঁচে, কুইজের পর ক্লাস হবে তাহলে। একটা না শুরু করে একটা পাঁচে শুরু করলাম। কুইজে দিন আগে আসতে হবে না আপনাদের, আপনি একটা পাঁচে এখানে থাকলেই হবে, আসলেও সমস্যা নাই, কোনো ক্লাস হবে না ওই দিন, বুঝতে পারছেন? একটা পাঁচ থেকে 25 মিনিটের কুইজ। স্যার কুইজের পরে ম্যাথ করাবেন এটার উপরে? না না, কুইজের দিন কোনো ক্লাস হবে না, ম্যাথও করাবো না, কুইজের পরে পরের ক্লাসে চলে যাবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সামনে এসে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেবেন।